এখানে আমাদের একতরফ দাখিলা পদ্ধতির ম্যাথগুলো করার আগে আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে, কারণ প্রশ্নটা ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো কোথায় কি 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 চাইছে সেটা। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নে ক নাম্বার চাইছে কি, মোট উত্তোলনের পরিমাণ। উত্তোলন দুই প্রকার, একটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, একটা ব্যবসা প্রয়োজন উত্তোলন। উত্তোলনের পরিমাণ চাইলে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলনটাই আমরা আসবে। তাহলে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কোনটা? মালিক নিজের জন্য কোনো কিছু নিলে সেটা হলো ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। যেমন মালিক কর্তৃক নিজ প্রয়োজন, ব্যক্তিগত আয়কর প্রদান, জীবন বীমা প্রিমিয়াম, ছেলে মেয়ের স্কুল কলেজের বেতন প্রদান, অথবা প্রতিষ্ঠান থেকে নিজের জন্য কোনো কিছু নিলে সেটা উত্তোলন হবে। এখন আমরা দেখি উত্তোলনের পরিমাণ, আমরা অঙ্কটা করব। তাহলে এখানে আমি ঘর করছি, বিবরণ টাকা টাকা। তাহলে উত্তোলনের পরিমাণ যখন চাইছে, আমরা একটু দেখি উত্তোলন এখানে কোথায় কোথায় আছে। এখানে বলছে 2018 সালের বইতে সংগৃহীত তথ্য, 1 এপ্রিল তারিখে সম্পদ দায়। আবার বলছে দেখো, কামরুল ইসলাম সাহেব প্রতি মাসে ব্যবসা থেকে 2000 টাকা করে নগদ, 2500 টাকা করে পণ্য উত্তোলন করে। তাহলে দুইটা উত্তোলন করে, একটা হলো নগদ উত্তোলন আর একটা হলো পণ্য উত্তোলন। আমরা এখানে লিখব নগদ উত্তোলন। এখানে আমরা 2000 ইন্টু প্রতি মাস দেখার সাথে সাথে সবাই 12 দ্বারা গুণ করে দেবে, কিন্তু মাথায় রাখতে হবে সবসময় 12 দ্বারা গুণ হবে না। এই চ্যাপ্টারে যখন উত্তোলনের পরিমাণ বের করবেন, যদি প্রতি মাস থাকে তখন দেখতে হবে কয় তারিখ ব্যবসাটা শুরু করছে। এখানে শুরু করছে এপ্রিলের 1 তারিখ, শেষ করছে বছরের শেষে, শেষে মানে ডিসেম্বর, বছরের শেষে। তাহলে এপ্রিল থেকে যদি শুরু করে ডিসেম্বরে শেষ করে, তাহলে কয় মাস শেষ করছে? এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। তখন সে তো 12 মাস ইউজ করে নাই, তখন 12 দ্বারা গুণ হবে না, 9 দ্বারা গুণ হবে। কেন স্যার 9 দ্বারা গুণ হবে? এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস ব্যবহার করছে, এই জন্য 9 দ্বারা গুণ হবে। তো 2000কে 9 দিয়ে গুণ করলে 18,000 টাকা। যারা ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট, একদম 90% স্টুডেন্ট 12 দ্বারা গুণ করবে, ভুল করে চলে আসবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কয় তারিখ শুরু করতেছে, কয় তারিখ শেষ করতেছে, কত মাস ব্যবহার করছে। যত মাস ব্যবহার করছে তত দ্বারা গুণ। আজকে 9 মাস, এই জন্য 9 দ্বারা গুণ করলাম। এখন দেখো এখানে মোট বলে দিছে আমাদের, যেহেতু মোট বলে দিছে সেহেতু আমরা এখানে পণ্য উত্তোলন, $2,500, তাহলে এই দুইটা যোগ করলে 20,500 টাকা। আমাদের এটা ক নাম্বার আনসার। তাহলে উত্তোলন করার আগে মাথায় রাখতে হবে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলনগুলো আছে কিনা। যদি প্রতি মাস বলে, জানুয়ারি থাকলে ডিসেম্বরে শেষ করলে 12 দ্বারা গুণ করবে। অথবা এটা মনে করো অক্টোবর আছে, তাহলে ডিসেম্বরে শেষ করছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তখন 3 দ্বারা গুণ করবো। আর এখানে যদি মোটটা ধরে না দিত আজকে, তখন আমরা 2,500কে সেম 9 দ্বারা গুণ করতাম। আজকে মোট দেওয়া আছে, এই জন্য ডাইরেক্ট মোটটা বসা দিছে। আমরা এখন ক নাম্বারে যাব। খ নাম্বারে বলছে প্রারম্ভিক মূলধন। তোমরা সবাই জানো প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট ব্যয়। স্যার প্রারম্ভিক যখন বলবে শুধু 1 তারিখের কাজটা করবা, আর কোনো কিছু করার দরকার নাই। তাহলে 1 তারিখে কি কি আছে দেখি আমরা। আমাদের মজুদ পণ্য আছে, সবাই জানো মজুদ পণ্য আমার জন্য কি সম্পদ। আমরা এখানে মজুদ পণ্য লিখবো। তাহলে মজুদ পণ্য কত আছে? 1,50,000 টাকা। এরপরে দেনাদার আমার জন্য সম্পদ,
তাহলে দেনাদার কত আছে আমাদের? 1,40,000। এরপরে কি আছে আমাদের? নগদ আমার জন্য সম্পদ। এখানে নগদটা লিখবা, আমি জাস্ট অ্যামাউন্টটা লিখতেছি 30,000 টাকা। এরপর রিং আছে, রিং আমার জন্য দায়। রিং কত আছে আমাদের? 1,00,000 টাকা। এরপরে আসবাবপত্র আমার জন্য সম্পদ, কত? 60,000 টাকা। এরপর আছে আমাদের পাওনাদার আমার জন্য দায়। এখানে পাওনাদারটা লিখবো, পাওনাদার কত আছে? 40,000। তাহলে এখন এগুলো যদি যোগ করি আমরা কত আসছে? 1,50,000, 1,00,000, 2,90,000, 3,20,000, 3,80,000 টাকা। আর এখানে আছে 1,40,000 টাকা। 3,80,000 থেকে যদি 1,20,000 চলে যায়, 3,80,000 থেকে 1,40,000 টাকা যদি চলে যায়, তাহলে আমাদের 2,40,000 টাকা আমার জন্য আনসার। স্যার আমার লেখা কিন্তু তেমন ভালো না, তাই আমি এক কথা দুইবার বলতেছি, লেখাটা তেমন ভালো না, তাই আমি এক কথা দুইবার করে বলতেছি। কিন্তু অ্যামাউন্ট গুলো ঠিক রাখা দেখলে বুঝতে পারবেন আপনারা সবাই। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন শেষ। এখন আমরা গ নাম্বার করব। এখানে গ নাম্বার বলছে কি? প্রারম্ভিক মূলধন এত টাকা ধরে লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে। লাভ বা ক্ষতির সূত্র কি জানি আমরা? এই লাভ বা ক্ষতি ম্যাথ মাস্ট আসবে। আমরা জানি লাভ বা ক্ষতি সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের ক নাম্বারে উত্তোলনের পরিমাণ চাইছে, ক নাম্বারে প্রারম্ভিক মূলধন চাইছে, আবার প্রারম্ভিক মূলধনের মানটাও দেওয়া আছে, কিন্তু আমাদের সমাপনী মূলধনটা দেওয়া নেই। যদি সমাপনী মূলধনটা দেওয়া না থাকে, আমাদের নিচ থেকে সমাপনী মূলধনটা বের করতে হবে। তাহলে আমরা সবাই জানি সমাপনী মূলধনের সূত্র কি? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ যাবে। এখন আমরা দেখি সমাপনী মূলধন বছরের শেষে মোট সম্পদ 3,30,000 টাকা আমাকে দেওয়া আছে। তাহলে আমরা এখানে 3,60,000 টাকা বসে দিলাম, মাইনাস মোট দায়। মোট দায় ধরে দেয় নাই, দায় দুইটা আছে, একটা পাওনাদার একটা রিং, দুটোটা যোগ করবো। এখানে আছে 25,000 টাকা যোগ রিং আছে 60,000 টাকা। তাহলে 3,60,000 মাইনাস 85,000 টাকা বাদ গেলে, তাহলে আমরা একটু দেখি, 3,60,000 মাইনাস 85,000, 2,75,000 টাকা। আজকে আমাদের সমাপনী মূলধন দেওয়া নাই, অথবা কখর মধ্যে বের করতে বলে নাই, তার জন্য আমরা আলাদাভাবে সমাপনী মূলধন বের করছি। এখন দেখেন, তাহলে সমাপনী মূলধন 2,75,000 টাকা বের করছি আমরা, যোগ উত্তোলন। উত্তোলন ক নাম্বারে বের করছি 20,500 মাইনাস প্রারম্ভিক মূলধন। তাহলে আমাকে প্রারম্ভিক মূলধন এখানে ধরতে বলছে 2,50,000 টাকা। তাহলে আমরা এখানে 2,50,000 যোগ অতিরিক্ত মূলধন। বছরের মাঝামাঝি সময় যদি কোনো কিছু কিনে, কোনো স্থায়ী সম্পদ কিনে, তাহলে সেটা অতিরিক্ত মূলধন, অথবা বিনিয়োগ করলে অতিরিক্ত মূলধন, অথবা বিনিয়োগ অতিরিক্ত মূলধন বলা থাকতে পারে, যে কোনো একটা থাকবে। আজকে দেখি তো আমরা কোনো অতিরিক্ত মূলধন আছে কিনা। 1 তারিখের সম্পদ দায় দেওয়া আছে। এবারে বলছে প্রতি মাসে উত্তোলনের পরিমাণ বলছে। এবারে বলছে বছর শেষের সম্পদ দায় দিছে। এরপরে প্রশ্ন, তাহলে উদ্দীপকে আজকে অতিরিক্ত মূলধন দেওয়া নেই, থাকলে বসবে, না থাকলে জিরো বসবে। তো আমরা জিরো বসালাম এখানে। এখন এটা যোগ করলে 2,95,500 মাইনাস এখানে 2,50,000, যদি বাদ দিই 45,500 টাকা আমার জন্য কি লাভ হয়েছে। তো
তোমরা একটা কাজ করতে পারো, প্রশ্নটা এসএস নিতে পারো, প্রত্যেকটা প্রশ্ন এসএস নিয়ে রাখবা। এটা একটু প্র্যাকটিস করবা তোমরা। যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভুলগুলো সংশোধন হবে। যদি প্র্যাকটিস না করো ভুলটা ভুল থেকে যাবে। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা কি বুঝতে পারছি, যে স্টুডেন্ট ক নম্বরে উত্তোলনটা ভুল করবে তার গ নম্বরে লব্ধাগতি ভুল হয়ে যাবে, কারণ ক নম্বরে উত্তোলনটা আবার এখানে বসবে। একটার জন্য তোমার 3 নাম্বার চলে যাবে। তুমি ইয়াস 10 10 পাওয়া মনে করবা, কিন্তু পাচ্ছ কত? 10-এর মধ্যে 7। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে স্যার। তো আমরা 1 নম্বর প্রশ্ন করছি, এরপর আমরা 2 নম্বর প্রশ্নতে যাব। এই 2 নম্বর প্রশ্নটা সবাই করবেন, প্রশ্নটাকে এসএস নিয়ে রাখেন। এই প্রশ্নটা থেকে অনেক কিছু জানার আছে। আপনারা হয়তো এমন জিনিস জানবেন যেগুলো ভুল করছেন এতদিন, কিন্তু আপনারা জানেন না, আপনাদের চোখে পড়ে নাই স্যার। এরকম কিছু জিনিস দেখাবো আমি। এখন দেখি এখানে 2 নম্বর প্রশ্নের মধ্যে ক নম্বর প্রারম্ভিক মূলধন বলছে। প্রারম্ভিক মূলধন বললে 1 তারিখের কাজ আমরা জানি। ডেবিট ক্রেডিট বলছে, লাম্পাকতি বলছে। উদ্দীপকটা সম্পূর্ণ আমাদের রিডিং করতে হবে। একবার প্রশ্নটা ভালো করে পড়লে তোমার 50% আনসার তুমি নিজে নিজে বুঝতে পারবা প্রশ্নে কি চাইছে। আমরা প্রশ্ন কম পড়ি, আনসার নিয়ে দোয়াদি করি। আগে আমাদের ভালো করে প্রশ্নটা পড়তে হবে, কি চাইছে প্রশ্নের মধ্যে। এখন 2 এর ক নাম্বার প্রারম্ভিক মূলধন চাইছে। স্যার প্রারম্ভিক মূলধন মানে কয় তারিখ কাজ? 1 তারিখ। সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট ব্যয়। এটা জানো, যদি ব্যবসা শুরু করেন কথা উল্লেখ থাকে, 3টা কথা মাথায় রাখবা। সম্পদ যোগ করবা, দায় মাইনাস করবা, ঋণ এর টাকা যোগ বিয়োগ করবা না। স্যার কেন ঋণটা দায় হিসেবে ম্যানেজ করবো? হ্যাঁ ভালো কথা, ঋণ দায় হিসেবে ম্যানেজ করেন, কিন্তু সেটা আবার এই যে ঋণের টাকা পাচ্ছ নগদে, এটা সম্পদ হিসেবে যোগ করতে হবে। পরীক্ষার হলে আমাদের মাইনাসেরটা দায় হিসেবে ম্যানেজ করাটা মাথায় থাকে, কিন্তু ওই যে আবার সম্পদ হিসেবে যোগ করতে হয় সেটা মাথায় থাকে না। তাহলে তো আমরা ভুল করে ফেলছি। তাই আমার একটা টেকনিক মাথায় রাখবা, প্রারম্ভিক মূলধনে যদি ব্যবসা শুরু করেন কত উল্লেখ থাকে, সম্পদটা যোগ করবা, দায়টা মাইনাস করবা, ঋণ অথবা কর্য, ঋণ অথবা কর্যের টাকা যোগ বিয়োগ করবা না। তাহলে এখানে দেখি নগদ আছে আমাদের, তো আমরা এখানে নগদ লিখবো, নগদ 90,000। এরপরে আসবাবপত্র আছে, আসবাবপত্র 40,000। বলছি ঋণের টাকা যোগ বিয়োগ করবো না, করলাম না, তাহলে 1,30,000 টাকা। শেষ ক নম্বরটা। ওকে, কেমন জানি মনে হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এই ম্যাথটা আসতে পারে, বিভিন্ন বোর্ডে আসবে এটা, যেহেতু 2 তরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টারের নাম। এটা হলো 2 তরফা আর 1 তরফা মিক্স করে আসছে। খ নাম্বার প্রশ্ন, ডেবিট ক্রেডিট নির্ণয় হচ্ছে। স্যার ডেবিট ক্রেডিট 2 রকম আসতে পারে, একটা ডেবিট ক্রেডিট নির্ণয় করো, আর একটা কারণ সহ ডেবিট নির্ণয় করো, ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অনেক স্টুডেন্ট দেখা যায় ডেবিট ক্রেডিটের মধ্যে যা বাধা ঘরটা করে ফেলে, এটা ভুল কথা। ডেবিট ক্রেডিটের ঘর হলো 4টা স্যার। 1 নাম্বার তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, 4টা। যদি কারণ সহ ডেবিট ক্রেডিট বলে তাহলে 5টা হয়ে যাবে ঘর। কি কি? তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, আর একটা কারণ একটা হবে। কারণ মানে কি? যে হিসাবগুলো আছে 5টা, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, ওই হিসাবগুলো বৃদ্ধি হ্রাস। তাহলে যেহেতু আজকে আমাকে কারণ চাই না, আমাকে ডেবিট ক্রেডিট চাইছে, তাহলে গড় করবো 4টা। যদি কারণ সহ বলতো গড় করতাম 5টা। এখন আমরা দেখি এখানে 1 তারিখ বলছে আমাকে, 1 তারিখ দেখি, নগদ এত টাকা, আসবাবপত্র এত টাকা, ঋণ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এটা তোমরা জানো। আমরা এখানে লিখবো 2019 জানুয়ারি 1। তাহলে আমরা লিখি নগদান হিসাব। এখানে ডেবিট ডিআর লিখলাম, তোমরা ডেবিট লিখতে পারো, বাংলা লিখতে পারো, অসুবিধা না, আরো সুন্দর। আসবাবপত্র আছে,
আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, ব্যাংক ঋণ হলো 35 ক্রেডিট হাজার। ব্যবসা শুরু করলে মূলধন হিসাব সব সময় ক্রেডিট। এখন আমার প্রশ্ন হলো নগদ ক টাকা বসবে? আমার নগদ আছে 90,000 টাকা, আবার ঋণ পাচ্ছে 35,000 টাকা। একটা জিনিস খেয়াল করো, তোমার বর্তমানে 90,000 টাকা আছে, তুমি ঋণ নিছো 35,000 টাকা, যোগ করলে 1,00,000, তাহলে তোমার নগদ কেন 90 আছে? 1,05,000 টাকা গেছে, 1,05,000 টাকা। নগদ কেন ডেবিট হয়েছে? সম্পদ বেড়ে গেছে, বিয় আর সম্পদ বাড়লে ডেবিট, বাকি বৃদ্ধি ক্রেডিট। বাকি মানে তিনটা জিনিস বোঝাচ্ছে, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখানে সম্পদ বেড়ে গেছে এই জন্য ডেবিট হয়েছে। তাহলে সম্পদ বসবে 1,00,000, কত যেন 25,000 টাকা। 90 আর 35 যোগ করলে যোগ করলে 1,25,000 টাকা হয়। তাহলে আমরা এখানে 1,25,000 টাকা বসালাম। আসবে হতো 40,000 টাকা। আমার ঋণ কত আছে? 35,000 টাকা। এরপরে মূলধন, ক নাম্বারে আমরা মূলধন বের করছি 1,30,000। শেষ। 3 নাম্বার জীবন বীমা প্রিমিয়াম। এর আগে বলছি মালিক কর্তৃক নিজ প্রয়োজন ব্যক্তিগত আয়কর প্রদান, জীবন বীমা প্রিমিয়াম, ছেলে মেয়ে স্কুল কলেজের বেতন প্রদান, অথবা দোকান থেকে নিজের জন্য কোনো কিছু নিলে সেটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, এগুলো থাকলে উত্তোলন হিসাব ডেবিট। এ কথাগুলো একটু নোট করে রাখবেন স্যার, একটু নোট করে রাখবেন। আয়কর আছে, এগুলো যদি থাকে উত্তোলন সব সময় ডেবিট হবে, একদম সব সময়। তাহলে এটা কয় তারিখ? 3 তারিখ। আমরা লিখি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা? 5,000। এখানে 5,000, এখানে 5,000 বসালাম। 5 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, মালিক কর্তৃক নিজ প্রয়োজন ব্যক্তিগত। স্যার ব্যক্তিগত আছে আজকে, উত্তোলনই আছে, উত্তোলন ডেবিট হবে 5 তারিখ। সেম যাবাদা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা? 25,000 টাকা। এরপর লাস্ট তারিখ 10 তারিখ ব্যবসায় অতিরিক্ত মূলধন আনায়ন করছে, যাবাদা কি হবে? নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব কি? ক্রেডিট। কেন? আমার সম্পদ বেড়ে গেছে, নগদ ডেবিট। আরেকদিকে মালিকানা সত্ত্ব বেড়ে গেছে, এই জন্য ক্রেডিট। আমরা লিখি নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা? 15,000 টাকা। এখানে ডেবিট, এখানে ক্রেডিট, এখানে 15,000, এখানে 15,000। ওকে, তাহলে ডেবিট ক্রেডিট করলাম। এসএস নিয়ে রাখেন, পরবর্তীতে যাতে লিখতে পারেন জিনিসটা। এখন গ নাম্বারে যাই। এই ম্যাথটা সবাই করবে, একদম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিছু জিনিস জানারই আছে। একদম
ভালো করে উদ্দীপকটা পড়বা, তারপর করবা। এখন দেখি লাভ বা ক্ষতি চাইছে আমাকে। লাভ বা ক্ষতির সূত্র কি জানি, সুন্দর লিখে দেওয়া আছে, সমানী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে এখন প্রশ্ন হলো, ক নম্বরে প্রারম্ভিক মূলধন চাইছে, দেওয়া আছে। ক নম্বরে তো সমানী মূলধন চাই নেই, তাহলে আমাদের রাফের মধ্যে কি বের করতে হবে, সমাপনী মূলধন বের করতে হবে। সমানী মূলধনের সূত্র কি জানি, সমানী মোট সম্পদ মাইনাস সমানী মোট ব্যয়। প্লিজ সবাই এই জিনিসটা একটু খেয়াল করিস। এখন দেখি আমরা, তাহলে সমাপনী মানে বছর শেষে ব্যাংক জমা আমার জন্য সম্পদ, আমরা এখানে ব্যাংক জমাটা লিখব। ব্যাংক জমা 1 লক্ষ টাকা লিখলাম। অফিস সরঞ্জাম এটাই আমার জন্য সম্পদ, 40,000 টাকা। তুমি একটু এটা লিখবা আর কি, আমি যা তাক দিলাম। দেনাদার আমার জন্য সম্পদ 20,000। পাওনাদার আমার জন্য দায়, এখানে পাওনাদারটা লিখবা, আমি একটা লিখতেছি পাওনাদার। পাওনাদার কয় হাজার টাকা আছে আমাদের, 35,000 টাকা। পদীয় আমার জন্য দায়, পদীয় বিল 15,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, মজার জিনিস, সবাই কিন্তু এতটুক করে শেষ ইয়াস বলে চলে আসবে। আমি এখন যেটা বলবো সেটা একটু খাতায় লিখে ফেলবা, নোট করে রাখবা। যদি সমাপনী মূলধন চাই, তখন যদি প্রারম্ভিক কোন স্থায়ী সম্পদ থাকে, সে স্থায়ী সম্পদ যদি সমাপনী মূলধনে দেওয়া না থাকে, ওই স্থায়ী সম্পদটা সমাপনী মোট সম্পদে আসবে। প্রারম্ভিক স্থায়ী সম্পদগুলো সমাপনী মোট সম্পদে আসবে। অথবা বছরের মাঝামাঝি সময় কোন স্থায়ী সম্পদ কিনলে, মেশিন কিনতে পারে, যন্ত্রপাতি কিনতে পারে, আসবাবপত্র কিনতে পারে, ব্যাংক গাড়ি কিনতে পারে, ওইটাই স্থায়ী সম্পদে আসবে। এখন দেখি, আমরা তো বছর শেষ মানে শুধু সমাপনীটাই করবে সবাই, আর কিছু খেয়াল করবে না সবাই, সবাই ভুল করে চলে আসবে 90% স্টুডেন্ট। আপনারা একটা কাজ করবেন, প্রারম্ভিক যদি কোনো স্থায়ী সম্পদ থাকে, ওই স্থায়ী সম্পদগুলো সমাপনী মোট সম্পদ আসবে। এখন প্রারম্ভিক আসে, নগদ চলতি সম্পদ, আমি চলতি সম্পদের কথা বলিনি, আমি স্থায়ী সম্পদ। আসবাবপত্র স্থায়ী সম্পদ, এখানে কোন স্থায়ী সম্পদ আসবাবপত্র আছে কিনা দেখি তো। ব্যাংক জমা, অফিস সরঞ্জাম, যানবাহন নাই স্যার, না থাকলে লিখতে হবে এখানে আসবাবপত্র। তাহলে প্রারম্ভিক স্থায়ী সম্পদটা সমাপনী মোট সম্পদে আসবে। তাহলে কয় হাজার টাকা আছে, 40,000 টাকা। এরপরে প্রারম্ভিক যদি কোনো দীর্ঘমেয়াদী দায় থাকে, প্রারম্ভিক যদি কোনো দীর্ঘমেয়াদী দায় থাকে, সেটা সমাপনী মোট দায়ের মধ্যে আসবে। দীর্ঘমেয়াদী দায় কি আছে, ব্যাংক ঋণ। স্যার এখানে ব্যাংক ঋণ আছে, কোনো পাওনাদার আছে, পদীয় আছে, নাই। যদি এখানে একটা ব্যাংক ঋণ থাকতো তাহলে আর লেখার প্রয়োজন ছিল না, আজকে নাই। প্রারম্ভিক দীর্ঘমেয়াদী দায় এখানে আছে, এখানে নাই, তাহলে ওই দায়টা আসবে। যদি প্রারম্ভিক কোনো দীর্ঘমেয়াদী দায় থাকে, সেটা সমাপনী মোট দায়ে আসবে। তো আমরা এখানে ব্যাংক ঋণটা লিখবো, আমার জায়গা নাই এই জন্য এইভাবে লিখলাম, ব্যাংক ঋণটা লিখবো। তাহলে ব্যাংক ঋণ কত, 35,000 টাকা লিখলাম। এখন দেখি যোগ করি, 1,40,000, 60, 40 যোগ করে 2 লক্ষ টাকা। এখানে যোগ করে 35, 50, 85,000 টাকা। তার 2 লক্ষ টাকা থেকে 85,000 টাকা যদি চলে যায়, আমার 1,15,000 টাকা, 1,15,000 টাকা। এটা আমরা কষ্ট করে সমাপনী মূলধন বের করছি, যেহেতু সমাপনী মূলধনের মান দেওয়া নাই।
তাহলে এখন দেখো লাম্বা-গতি সূত্রের মধ্যে আমরা সমাপনী মূলধনটা লিখে ফেলি 1,15,000 টাকা যোগ উত্তোলন। শুরুতেই বলছি উত্তোলন মানে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন বোঝাচ্ছে। কোনগুলো? মালিক কর্তৃক, নিজ প্রয়োজন, ব্যক্তিগত, আয়কর, জীবন প্রিমিয়াম, ছেলেমেয়ের স্কুল কলেজের বেতন প্রদান, অথবা দোকান থেকে কোনো কিছু নেওয়া। দোকান থেকে তোমার দোকান, তুমি চাল নিলেন, ফার্মেসি থাকলে ওষুধ নিলেন, কোন কিছু নেওয়া, এটা উত্তোলন। এখন আসি, জীবন প্রিমিয়াম আছে, এটাই উত্তোলন। তাহলে কত আছে? 5,000। ব্যক্তিগত উত্তোলন 25,000। তাহলে আজকে উত্তোলন একটা না স্যার, দুইটা আছে, একটা 5,000, একটা 25,000। 5 আর 25 যোগ করলে কত হবে? 30,000 টাকা। আমরা লিখলাম উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূল্য। স্যার ক নম্বরে তো আমরা বাইর করছি প্রারম্ভিক মূল্য, কত বাইর করছি? 1,30,000 টাকা। সেটা আমরা এখানে লিখতে পারি 1,30,000। এটা কোথায় বাইর করছি? আমরা ক নম্বরে বাইর করছিলাম, একটু দেখাই আমি তোমাদেরকে। এই তো 1,30,000 টাকা, ওইটাই নিয়ে আসছি আমরা। যোগ অতিরিক্ত মূলধন। আজকে দেখেন অতিরিক্ত মূলধন 1,15,000 টাকা আছে, ওই টাকাটা আমরা বসাই দেবো, শুধু 15,000 টাকা। এখন দেখেন 1,15,000 আর 30 যোগ করলে 1,45,000 টাকা। আবার 1,30,000 আর 15 যোগ করলে 1,45,000 টাকা। তাহলে একটা একটা বাদ গেলে জিরো আসবে। তাহলে আজকে সুতরাং প্রতিষ্ঠানে কোনো লাভ বা ক্ষতি হয় নাই, লাভই হয় নাই, ক্ষতিও হয় নাই। জিরো আসলে লাভ বা ক্ষতি হবে না, প্লাস ফিগার আসলে লাভ, মাইনাস ফিগার আসলে ক্ষতি। আজকে লাভ বা ক্ষতি কিছু হয়নি, আনসার শেষ। এরপরে গ নাম্বারটা, এখন প্রশ্নটা ভালো করে পড়বা, কি চাইছে জিনিসটা দেখবা। প্রারম্ভিক দায়ের পরিমাণ চাইছে। এখন আমার প্রশ্ন হলো প্রারম্ভিক দায়িত্ব চাইছে 1 তারিখের মধ্যে, প্রারম্ভিক মানে 1 তারিখের তো কাজটাই করব আমরা। এখন 1 তারিখের মধ্যে কোনো দায় কি দেওয়া আছে কিনা দেখতে হবে, যদি দেওয়া থাকে আমরা সবাই পারবো। এখন দেখো মূলধন দেওয়া আছে, নগদ দেওয়া আছে, দালান কোটা দেওয়া আছে, আসবাবপত্র দেওয়া আছে। মূলধন দায়ী না, নগদ সম্পদ দায়ী না, দালান কোটা সম্পদ, আসবাবপত্র সম্পদ, একটাও দায় নেই। অনেকে চিন্তা করবে আল্লাহ দায়িত্ব দেওয়া নাই, হয়তো প্রশ্ন বলেছে। আবার অনেকে মূলধনটাকে দায় মনে করে হবে। না স্যার, এখানে দায় যদি দেওয়া না থাকে দায় বাইর করতে হবে। কেমনে বাইর করবো? আমরা জানি সূত্র, সেই সূত্র। প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে আমরা কেমনে বাইর করব একটু করে দেখব। প্রারম্ভিক মূলধন স্যার কত টাকা দেওয়া আছে? 5 লাখ টাকা। এখানে 5 লাখ টাকা বসে যাবে সমান প্রারম্ভিক মোট সম্পদ। এখানে সম্পদ কি আছে দেখো তো, নগদ আছে 1 লাখ। আমরা লিখি 1 লক্ষ যোগ দালানকুড়াই কিন্তু সম্পদ কত আছে? 4 লাখ, বসালাম 4 লাখ যোগ আরেকটা কি আছে? আসবাবপত্রই কিন্তু সম্পদ, আসবাবপত্র কত? 1,50,000 মাইনাস প্রারম্ভিক মোট দায়। তা আমি সংক্ষেপে লিখি প্রারম্ভিক দায়, সংক্ষেপে লিখলাম। তোমরা পরীক্ষা বা সংক্ষেপে লিখিও না, তোমরা লিখবে প্রারম্ভিক মোট দায়। আমার লেখা আসলে খারাপ, যার কারণে আমি একটু সংক্ষেপে লিখছি, এটার জন্য খুবই দুঃখিত। এখন দেখি আমরা সবাই, তার এখানে 5 লাখ আছে না, 5 লাখ লিখলাম সমান 1 লাখ আর 4 লাখ যোগ করলে 5 লাখ, 5 আর 1,50,000 যোগ করলে 6,50,000 টাকা মাইনাস প্রারম্ভিক দায়, মোট দায়। প্রারম্ভিক দায়, মোট দায়। এখন একটা জিনিস খেয়াল করো সবাই, পক্ষান্তর যদি করি মাইনাস ফিগার থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে প্রারম্ভিক মোট দায় সমান, আমি একদম ফুলটা লিখতেছি এখন, প্রারম্ভিক মোট দায়, মোট দায় সমান
6,50,000, এটা প্লাস ফিগার আছে, পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5 লাখ। 6,50,000 থেকে 5 লক্ষ টাকা চলে গেলে 1,50,000 টাকা, এটা অ্যান্সার। এখন ধরো তোমাকে 1 তারিখের মধ্যে প্রারম্ভিক মোট সম্পদ চাইছে। কি চাইলো? প্রারম্ভিক মোট সম্পদ। কিন্তু 1 তারিখে একটাও সম্পদ দেওয়া নেই, মনে করতে বলছেন। তখন কি করবা জানো? প্রারম্ভিক মোট সম্পদের তখন সেম সূত্র দিয়ে করবা, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস কি প্রারম্ভিক মোটটাই। তখন তুমি প্রারম্ভিক এটা এই পাশে নিয়ে আসবা, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোটটাই, আর প্রারম্ভিক মূলধন ওই পাশে নিয়ে যাবা। আবার তখন প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক মোটটাই। তাহলে প্রারম্ভিক মোট সম্পদের সূত্র কেমনে বের করবা? প্রারম্ভিক মূলধনের সাথে প্রারম্ভিক মোটটাই বের হলে তোমার সম্পদ বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে স্যার? সম্পদ বের হয়ে যাবে। অর্থাৎ যে মূলধন চাক, মূল সম্পদ চাক, মোটটাই চাই, এই সূত্রের মাধ্যমে এইভাবে করে করবে। মূলধন চাইলে তো আমাদের জন্য সহজ, মূল সম্পদ থেকে মোটটাই বাদ যায়। আমি তো বুঝাতে পারছি হয়তো। যদি না বুঝেন আমার কথাগুলো 2-1 বার শুনবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। এরপর আমাকে কি বলছে স্যার? বছর শেষের মূলধনের পরিমাণ। বছর শেষের মানে কি? সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সূত্র কি? সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। এখন আসি আমরা, বছর শেষে যদি বলে তাহলে আমার দেখতে হবে শুরুর অংশ নাকি শেষের অংশ। শেষের অংশ। একটু পড়ি আমরা। বছরের শেষে কোথায় আছে দেখি তো? এটা তো 1 জানুয়ারি, প্রারম্ভিক শ্রেণীর সমাপনী চাইছে আমাকে। এই তো পাওয়া গেল বছর শেষে। এখানে কি কি আছে স্যার? হাতে নগদ আমাদের জন্য সম্পদ। এখানে সুন্দর করে হাতে নগদটা লিখবা, সুন্দর করে লিখবা। 70,000 টাকা, আমি 70,000 টাকা লিখলাম। স্যার দালানকোটা আমার জন্য কি সম্পদ? এখানে দালানকোটাটা লিখবা, এখানে 4 লাখ টাকাটা আমি লিখলাম। মজুদ পণ্য, এটাও আমার জন্য সম্পদ। কত আছে? 60,000 টাকা লিখলাম। স্যার পাওনাদার আমার জন্য কি দায়, এখানে পাওনাদারটা লিখবা 30,000 টাকা। রিং, এটাও দায় আমার জন্য, রিং আমার জন্য দায় 90,000 টাকা। অগ্রিম বেতন, স্যার বিয়োর টাকা অগ্রিম দিলে সম্পদ হয়, বিয়োর টাকা অগ্রিম দিলে সম্পদ, আর বিয়োর টাকা বকে থাকলে দায় হবে। যেহেতু বিয়োর টাকা অগ্রিম দিয়েছে সেহেতু সম্পদ, এখানে অগ্রিম বেতনটা লিখবা। অগ্রিম বেতন কত আছে? 25,000 টাকা লিখলাম। একটা জিনিস মাথায় রাখবা, সবাই সবাই এতটুকু করে কিন্তু ইয়াস বলে চলে আসবে পরীক্ষায়, আর কিছু দেখবা না। বছর শেষে মানে সমাপনীগুলো দেখতে তো হয়ে গেছে না স্যার? এর আগের অঙ্কের মধ্যে বলছি সমাপনী মূলধন যদি চাই, সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দেয় বাদ যায়, এটা আমরা সবাই জানি, লিখলাম। কিন্তু প্রারম্ভিক যদি কোনো স্থায়ী সম্পদ থাকে সেটা সমাপনী মোট সম্পদে আসবে। এখন চাই যাই আমরা প্রারম্ভিক মূলধনে কি কি আছে দেখি। 1 জানুয়ারি মূলধন নাই, নগদ চলতি সম্পদ আসবে না। দালানকোটা স্থায়ী সম্পদ পাইছি। এখন দেখো দালানকোটা এখানে আছে না? তার লেখার প্রয়োজন আছে? নাই। যদি এটা না থাকতো আমরা লিখতাম, আজকে আছে লিখতে হচ্ছে না। এরপরে আসবাবপত্র, স্যার এখানে আসবাবপত্র আছে কিনা একটু দেখো তো কষ্ট করে। নাই। যদি না থাকে আমার লিখতে হবে, এখানে আসবাবপত্র লিখবো আমরা। প্রচুর খারাপ লেখা। আসবাবপত্র কয় হাজার টাকা আছে? 1,50,000 টাকা। আরেকটা কথা বলছিলাম, বছরের মাঝামাঝি সময় যদি কোনো স্থায়ী সম্পদ কিনে, ওই স্থায়ী সম্পদগুলো আমার জন্য কি সম্পদ হবে। এখন দেখো তো একটু কষ্ট করে, বছরের মাঝে সময় একটা ডেলিভারি ব্যাংক ক্রয় করছে কিনা করেনি?
ডেলিভারি ব্যাংক কিনছে, এটাই আমার জন্য স্থায়ী সম্পদে বসবে। ডেলিভারি ব্যাংক ক্রয় লিখবা, কত আছে ৬০,০০০ টাকা লিখলাম। এখন দেখি আমরা, তাহলে সম্পদগুলো একটু যোগ করি আমরা। কত আছে? প্রথমে আছে ৭০,০০০ লিখলাম, যোগ ৪ লক্ষ টাকা, যোগ ৬০,০০০ টাকা, যোগ ২৫,০০০ টাকা, যোগ ১,৫০,০০০ টাকা, যোগ ৬০,০০০। তাহলে যোগ করলে ৭,৬৫,০০০ টাকা পাইছি আমরা। এখানে হলো ১,২০,০০০। তাহলে মাইনাস ১,২০,০০০, ৬,৪৫,০০০ শেষ। সমানী মূলধন, এখানে তোমরা পরীক্ষা হেডলাইন লিখবা সমানী মূলধন নির্ণয়, তুমি তোমার মতো করে লিখবা। এরপরে গ নম্বরে যাই, কি চাইছে আমাকে? লাভ বা ক্ষতি, প্রত্যেকটা অঙ্কের মধ্যে যেটা চাই আর কি, লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতির সূত্র কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা সহজ স্যার। এখন সমাপনী মূলধন, তোমাকে প্রশ্নে দত্ত বলছে ৫,৩০,০০০। প্রশ্নে যেটা দত্ত বলছে সেটা বসাতে হবে। যদি আজকে এটা না বলতো তাহলে খ নাম্বারে যেটা বাইর করছি ওইটাই বসাতাম। প্রশ্নে যেটা দৌড়ে দিয়েছে ওটাই বসাতে হবে। দৌড়ে না দিলে খ নাম্বারটা বাইর করতাম। আজকে দিছে ৫,৩০,০০০ যোগ উত্তোলন, কুচু কুচু বাইর করে তো উত্তোলন কোথায় আছে? এখানে বলছে ১ তারিখে সম্পদ দায়, আবার বলছে মাঝামাঝি সময় ডেলিভারি পয়েন্ট কিনছে, পাওয়া গেল তিনি ৩ মাস অন্তর অন্তর ৫,০০০ টাকা উত্তোলন করে। ৩ মাস অন্তর অন্তর বলছে স্যার। এখন আমাদের জানুয়ারি ১ তারিখ শুরু করছে, ডিসেম্বর ৩১ তারিখ শেষ করছে, তাহলে ১ বছরে কয় মাস? জানুয়ারি থেকে ডিসেম্বর মানে ১২ মাস। ৩ মাস পর পর হলে বছরে কয়বার দিচ্ছে? ৩ মাসে একবার দিচ্ছে, তাহলে ১২ মাস ১ বছরে। তাহলে ১২কে যদি ৩ দ্বারা ভাগ করি তাহলে আমার বছরে কয়বার দিচ্ছে? ৪ বার দিচ্ছে। তো ৩ মাস পর পর বললে এই ৫,০০০কে ৪ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৫,০০০কে ৪ দিয়ে গুণ করলে ২০,০০০। আবার অনেকে শুধু ৫,০০০ টাকা বসায় দেবে, এটা ভুল কথা। যদি মাসিক থাকতো তাহলে ৫,০০০কে ১২ দ্বারা গুণ করতাম, যদি অর্ধবার্ষিক থাকতো ৫,০০০কে ২ দ্বারা গুণ করতাম, যদি ত্রৈমাসিক থাকতো ৩ মাস আর ত্রৈমাসিক সেম কথা, তখন ৪ দ্বারা। আর যদি বলতো ৪ মাস অন্তর অন্তর, তখন ৫,০০০কে ৩ দ্বারা গুণ করতাম। এখন দেখি আমরা প্রারম্ভিক মূলধন। স্যার এখানে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন কোথায় যেন? ৫,০০,০০০ টাকা। ৫,০০,০০০ টাকা আমরা বসাই। ৫,০০,০০০ যোগ অতিরিক্ত মূলধন। বলছিলাম না অতিরিক্ত মূলধন বছর মাঝামাঝি সময় কোন স্থায়ী সম্পদ কিনতে পারে, আসবাবপত্র হোক, ডেলিভারি ভ্যান হোক, মেশিন হোক, যন্ত্রপাতি হোক, অথবা বিনিয়োগ থাকতে পারে। আজকে দেখেন আপনারা উক্ত বছরে জনাব সুমাই আশরাফ ব্যক্তিগত অভিলতে ৬০,০০০ টাকার জন্য একটি ডেলিভারি ভ্যান কিনবে, তাহলে এটা অতিরিক্ত মূলধন ৬০,০০০ টাকা। এখন দেখেন এটা যোগ করলে ৫,৫০,০০০ মাইনাস ৫,৬০,০০০ বাদ গেলে ১০,০০০ টাকা, মাইনাস স্পিকার বড় আছে, তাহলে ক্ষতি হয়েছে। সুতরাং নির্ণয় ক্ষতিগত ক্ষতি ১০,০০০ টাকা। আপনারা কি বুঝতে পারছেন? আশা করি আমি বোঝাতে পারছি। এখানে কোন জিনিসটা মাথায় রাখবা? প্রারম্ভিক স্থায়ী সম্পদটা সমাপনী মোট সম্পদ আসবে, প্রারম্ভিক দীর্ঘমেয়াদীটা এটা সমাপনী মোট ব্যয়ে আসবে। কোনটা? ব্যাংক ঋণ থাকলে আর কি। তাহলে আমরা এই অঙ্কটাই করে ফেলছি। এরপর আমরা যাব লাস্ট ম্যাথ, যেটা লাস্ট একটা অঙ্ক দিছি, এটা সবাই প্র্যাকটিস করবি তোরা। অনেক বোর্ডে ৩-৪টা বোর্ডে দেখবা এই ম্যাথটা ইনশাআল্লাহ আসবে। এখানে প্রথমে উত্তোলনের পরিমাণ চাইছে, আবার বলছে প্রারম্ভিক আর সমানী মূলধন চাইছে, এরপর লাভ বা ক্ষতি চাইছে। তাহলে উত্তোলন যদি বলে কয় তারিখের কাজ, সরি উত্তোলন বললে
কয় তারিখ শুরু করছে কয় তারিখ শেষ করছে সেটা দেখতে হবে। কখন? যদি প্রতি মাস বলে। কি মাস বলে? 1 তারিখ আর ডিসেম্বর, তাহলে 12 মাস ব্যবহার করছে। তাহলে প্রতি মাসের উত্তোলন করছে বলছে, প্রতি মাসে। তাহলে এখানে নগদ লিখে 2000-কে 1 তারিখ আর 31 তারিখের মধ্যে 12 মাস ব্যবহার করছে, তাহলে 12 দ্বারা গুণ করবা তোরা, তাহলে 24,000 টাকা আসবে। আর একটা এখানে কি বলছে? সারা বছর বলে দিছে পণ্য উত্তোলন করে, এখানে পণ্য উত্তোলন লিখবা 3,500 টাকা। স্যার এখানে যদি আবার একটা আয়কর থাকতো সেটাই আসতো, জীবন মেয়ে প্রিমিয়াম থাকলে সেটাই আসতো, ছেলে মেয়ের স্কুল কলেজে বেতন প্রদান থাকলে সেটাই আসতো। আজকে এগুলো নাই, আজকে দুইটা আছে, একটা নগদ একটা পণ্য। সারা বছর বলছে এটা গুণ করতে হবে না। মনে করেন আজকে সারা বছরটা দেয় নাই, এটা দেয় নাই, কারে দিছে? প্রতি মাসে 2,000 টাকা নগদ এবং 3,500 টাকা পণ্য উত্তোলন। সারা বছরটা যদি না দেয় তখন 3,500-কে 12 দ্বারা গুণ করতাম। কখন করব কখন করব না জিনিসটা মাথায় রাখবা। আজকে করতে হবে না, কারণ সারা বছর বলছে না, ডাইরেক্ট বসা দিছে। যদি সারা বছরটা কাটে দিত, এটা দিত না। যদি এরকম বলতো প্রতি মাসে 2,000 টাকা নগদ এবং 3,500 টাকা পণ্য উত্তোলন, তখন 3,500-কেও 12 দ্বারা গুণ করতে হবে। অনেকে কনফিউজ হয়ে যায়, স্যার কখন গুণ করব কখন গুণ করব না। ক্লিয়ার করে দিচ্ছে একদম। যদি যোগ করে ফেলি 27,500। ক নাম্বার কি বলছে আমাকে, আমরা একটু দেখি। পানির মূলধনের সমানুপাত আমি করে দিয়েছি এখানে, প্রারম্ভিক মূল সম্পদ মাইনাস প্রারম্ভিক মূলধন সমানি মূল সম্পদ সমানি মূলধন। তাহলে প্রারম্ভিক মানে কয় তারিখের কাজ করব? 1 তারিখ। সমানি মানে কয় তারিখে কাজ করব? 30, 31 তারিখ, মাসের শেষের তারিখ। তাহলে এখন দেখো, নগদ টাকা আছে না, নগদ সম্পদে বসায় টাকাটা বসায় দেবা। দেনাদার টাকা আছে না, সম্পদে বসায় টাকাটা বসায় দেবা। পাওনাদার, স্যার টাকা নাই, তাহলে প্রারম্ভিক দায় নাই আজকে। প্রারম্ভিক পাওনাদারটা প্রারম্ভিক নেই আজকে। আসবো তো সম্পদ বসাই দেবা, ব্যাংক জমা সম্পদ বসাই দেবা। তো চারাটা যোগ করবা, একটা মান আসবে। দায় আজকে কিছু নাই, 0, বাদ দিয়ে যেটা আসবে সেটাই আনসার। সমানি মূলধন বলছে মোট সম্পদ, প্রারম্ভিক বলছে না 1 তারিখের টাকাগুলো বসাইছি, সমাপনী বললে 30 অথবা 31 তারিখেরটা, মানে বছর শেষে যেটা আছে এটা আর কি। নগদ আছে, নগদ বসাবা, 1,45,000 টাকা বসবে। দেনাদার বসবে 15,500। আজকে কিন্তু পাওনাদার আছে, এখানে পাওনাদার লিখবা কত? 4,500। আসবা উত্তর সম্পদ, ব্যাংক জমা সম্পদ, একটা একটা যোগ বিয়োগ করে বাদ দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার। লাভ বা ক্ষতি এটা তোমরা করবা, সমানি মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। স্যার সমানি মূলধন তুমি বাইরে করছো না, উত্তোলন ক নম্বরে বাইরে করছো না, মাইনাস প্রারম্ভিক মূলধন খতে বাইরে করছি না, যোগ অতিরিক্ত মূলধন। এই তো 20,000 টাকা আসবাবপত্র ক্রয় করেন, যা ব্যক্তিগত তহবিল দিয়ে কি সরবরাহ করে। তাহলে এই আসবাবপত্রটা হলো অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধন যোগ বিয়োগ করবেন। একটা জিনিস খেয়াল করেন আপনারা সবাই, যখন সমানি মূলধন বলছেন, এই আসবাবপত্রটা এখানে এখানে আবার আসবে না স্যার, কেন? আসবাবপত্র এখানে দেওয়া আছে একটা টাকা, যদি এটা না থাকতো তখন এটাই আনতাম আমরা, কারণ এখানে তো দেওয়া আছে আমাদের আসবাবপত্র। দেওয়া না থাকলে আনবো, যে থাকলে না।